জামালপুর কুড়িগ্রাম সীমান্তের ৮টি পয়েন্ট দিয়ে শতাধিক মানুষকে পুশিনের চেষ্টা বিএসএফের। বিজিবির বাধায় পণ্ড। অন্তর্বর্তী সরকার সময়ের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায় দুই দেশ। টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কা, চালক সহ নিহত ৪। গোপালগঞ্জ ও গাজীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও দুজনের। নাটোর সদর হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণের মামলায় ৩ জন গ্রেফতার। মানিকগঞ্জে গৃহবধূ নির্যাতনের ঘটনায় ধরা পড়েনি কেউই। যমুনার পানি বৃদ্ধির সাথে তীব্র হচ্ছে নদী ভাঙন। জামালপুরের মনিয়া দ্বীপচরে বিলীন হচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। মাথা গোঁজার ঠাঁই টিকিয়ে রাখার আকুতি স্থানীয়দের। আগের ভিড়ে ভাঙ্গে এই জায়গায় 6 মাস ধরে আসে আমার আসি, আমি এই জায়গা কোনো ভাঙে না, আর অন্য জায়গার জানি। সুখের সংসার ছিল, আর নদী ভাঙার বিরুদ্ধে আমরা থাকতে পারতেছি না। সরকারের কাছে অনেক বন্ধন করলাম, অনেক চেষ্টাগুলো কোনো কিছুই হচ্ছে না। দেশের চরাঞ্চলবাসীর জন্য এতদিনেও নিশ্চিত হয়নি শিক্ষা, চিকিৎসা সহ মৌলিক অধিকারগুলো। দারিদ্র্য বিমোচনে চর মন্ত্রণালয় গঠনের দাবি, চায় আলাদা বাজেটও। শুভেচ্ছা। বিরতিহীন সংবাদ সারা দেশে আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। এক রাতে জামালপুর ও কুড়িগ্রামের সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে পুশিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। রাতের আঁধারে ৮টি আলাদা সীমান্ত দিয়ে এই অপচেষ্টা চালায় বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের বাধার মুখে বিএসএফের সেই চেষ্টা সফল হয়নি। এদিকে দেশের সকল সীমান্তে বিজিবির কঠোর নজরদারির কারণে পুশিন চেষ্টা কমেছে। একের পর এক ট্রাক ভিড়ছে সীমান্তের ওপারে। রাতের আধারে তাদের কাঁটাতার পেরিয়ে এপারে ঠেলে দেওয়ার পরিকল্পনা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। গতরাতে জামালপুরের দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ এবং কুড়িগ্রামের রৌমারী ও রাজীবপুর উপজেলার ৮টি সীমান্ত এলাকায় শতাধিক মানুষকে পুশিনের চেষ্টা করে বিএসএফ। তবে কোনোভাবেই সেই চেষ্টা সফল হতে দেয়নি বিজিবি। এখানে আমাদের বর্ডার মোটামুটি আমরা খুব সতর্কভাবে আছি, এবং কি আইনের বিজিবি যারা আছে তারাও আমাদের সাথে সর্বক্ষণই তারা রাত দিন এখানে আছে। আমগর বর্ডার গার্ড বিজিবি আছে এখানে, আমরাও সর্বক্ষণ তাগর লগে আছি। যে কোনো সময় রাত হোক আর দিন হোক 24 ঘন্টা আমরা বর্ডারে, আমগর বাড়ি আমরা বর্ডারে থাকি, একটা লোকও আমরা ঢুকতে দেব না। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করেছে বিজিবি। অরক্ষিত এবং গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে টহল। একই সঙ্গে গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। বিজিবির পাশাপাশি রাতে সীমান্ত পাহারা দিচ্ছেন স্থানীয়রাও। এদিকে বিজিবির কঠোর নজরদারিতে দেশের অন্যান্য সীমান্ত এলাকায় কমেছে পুশিন চেষ্টার ঘটনা। লালমনিরহাট, ঠাকুরগাঁও, মেহেরপুর ও পঞ্চগড়ে জোরদার করা হয়েছে টহল। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। পঞ্চগড় এবং জামালপুর এই দুই জায়গায় সীমান্ত পরিস্থিতি সম্পর্কে জানানোর জন্য সহকর্মীরা অপেক্ষা করছেন। শুরুতে যাচ্ছি পঞ্চগড়ে সহকর্মী রনি মিয়াজির কাছে। রনি, টানা কয়েকদিন যাবত এরকম পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে বিএসএফ, এবং যেমনটি দর্শকদের জানাচ্ছিলাম যে গতকাল রাতেই প্রায় শতাধিক মানুষকে পুশিনের চেষ্টা করেছে। সীমান্তের পরিস্থিতি কেমন দেখছেন আপনি? বিজিবির নজরদারি কতটা বৃদ্ধি করা হয়েছে? জি, সকাল থেকেই আমরা বিভিন্ন সীমান্ত ঘুরে দেখছি। বিজিবির পক্ষ থেকে কিন্তু কঠোর নিরাপত্তা এবং জনবল নিয়োগ করা হয়েছে। বিভিন্ন সীমান্তে বিভিন্ন পয়েন্টে কিন্তু বিজিবি তাদের সদস্য মোতায়েন করেছে এবং তারা কঠোরভাবে বিষয়টি দেখছে। তারা বলছেন যে কোনোভাবেই যেন পুশিন করতে না পারে ভারতের বিএসএফ। এবং বিশেষ করে পঞ্চগড়ে যে 277 কিলোমিটার সীমান্ত এলাকা রয়েছে, 3টি ব্যাটালিয়নের অধীনে রয়েছে পঞ্চগড়, ঠাকুরগাঁও এবং নীলফামারী। পঞ্চগড়ের সীমান্ত এলাকাগুলোতে চা বাগান রয়েছে, কৃষিক্ষেত রয়েছে এবং নদী রয়েছে। এই স্থানগুলো দিয়ে পুশিনের চেষ্টা করতে পারে বিএসএফ। সেক্ষেত্রে বিজিবি কিন্তু অনেক তৎপর হয়েছে এবং তাদের যে টহল সেটি কিন্তু অনেক কঠোরভাবে তারা বিভিন্ন পয়েন্টে তাদের যে
টহল সেটি জোরদার দিয়েছে। স্থানীয় মানুষ যারা রয়েছে তারা যদিও আতঙ্কে রয়েছে, কিন্তু তারা স্থানীয় মানুষরা কিন্তু বিজিবিকে সর্বাত্মক সহযোগিতা করছে। তারা রাত জেগে পাহারা দিচ্ছে এবং তারা টহল দিচ্ছে। এবং আমরা দেখেছি বিভিন্ন এলাকায়, সীমান্ত এলাকা বিশেষ করে যে রয়েছে এই গ্রামের মানুষগুলোর কাছে কিন্তু আমরা দেখেছি যে বাঁশি রয়েছে, অর্থাৎ বিজিবির পক্ষ থেকে বিভিন্ন সচেতনতামূলক উঠান বৈঠক করা হয়েছে এবং স্থানীয় যারা জনপ্রতিনিধি রয়েছে তাদেরকে সম্পৃক্ত করা হয়েছে। ফলে আমরা দেখছি যে পঞ্চগড়ের সীমান্তগুলোতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। শুনছিলাম আপনার মাধ্যমে, ধন্যবাদ রনি। আমরা এ পর্যায়ে জামালপুরে যাব, সহকর্মী সাগর ফরাজি অপেক্ষা করছেন। সাগর, পঞ্চগড় সীমান্তে বিজিবির টহল বেশ জোরদার করা হয়েছে, বেশ কিছু পয়েন্টে আমরা সেই খবর শুনছিলাম। আমাদেরকে একটু জানাবেন জামালপুরের সীমান্ত এলাকার কি পরিস্থিতি? বিজিবি যেহেতু কঠোর তৎপরতা এবং নজরদারিতেই রাখছে পুরো বিষয়টি, এর পাশাপাশি স্থানীয়রাও তো নিশ্চয়ই সাহায্য করছে। দেখুন বৃষ্টি, এই স্থানীয় বাসিন্দা পাশাপাশি বিজিবির কারণেও কিন্তু বিএসএফ বেশ সুবিধা করতে পারেনি জামালপুর বা কুড়িগ্রাম যে এই সীমান্ত বর্ডারটি রয়েছে এই বর্ডারে। কারণ আমরা দেখেছি এখানে প্রায় 72 কিলোমিটার অঞ্চলে কিন্তু জামালপুর যে বিজিবির যে 35 ব্যাটালিয়নের যে সীমান্ত এলাকা, এই সীমান্ত এলাকায় কিন্তু কোনোভাবেই কিন্তু সুযোগ নিতে পারেনি বিএসএফ এর সদস্যরা। অর্থাৎ যে কয়েকটি পুশিনের ঘটনা আমরা দেখেছি গত 3 দিন থেকে, অর্থাৎ গত 3 দিন আগে থেকে কিন্তু জামালপুরের এই সীমান্ত, অর্থাৎ এই সীমান্তটা কিন্তু উত্তপ্ত হয়ে উঠছে বা আছে। তো সেই জায়গা থেকে হচ্ছে বারবারই চেষ্টা করে যাচ্ছে, বিশেষ করে এই যে সন্ধ্যা গড়িয়ে রাত মধ্যরাতের দিকে কিন্তু সবচেয়ে বেশি এই কর্মকাণ্ডটি করে থাকে বিএসএফ। তো সে কারণে মানুষ কিন্তু এই সীমান্ত এলাকার মানুষ কিন্তু নির্ঘুম রাত পার করছে। পাশাপাশি বিজিবির সদস্যরা কিন্তু সদা তৎপর রয়েছে। এই সীমান্তের মানুষ এবং কি বিজিবি তারা দুইয়ে কিন্তু একত্রিত হয়ে কিন্তু তাদেরকে প্রতিহত করছে। এবং কি আমরা দেখেছি যে লাঠি ফালা নিয়েও কিন্তু তারা দাঁড়িয়ে থাকে এই সীমান্ত এলাকায়, রাত জেগে পাহারা দেয়। তো সব মিলিয়ে যদি বলতে চাই, এখন পর্যন্ত পুশিনের চেষ্টা করা হয়েছে বেশ কয়েকটি স্থানে। এবার গত রাতেও কিন্তু 8টি স্থানে কিন্তু পুশিনের চেষ্টা করা হয়েছে 8টি বিওপি এলাকায়, কিন্তু সেটি কিন্তু তারা সফল হতে পারেনি। সেই জায়গা থেকে স্থানীয় বাসিন্দা এবং মানুষ কিন্তু যারা রয়েছেন তারা কিন্তু তৎপর রয়েছেন। পাশাপাশি বিজিবিরও কিন্তু তৎপরতা বেড়েছে। এর পাশাপাশি একটি খবর জানাই, আনসার বাহিনীও কিন্তু মোতায়েন রয়েছে। শুনছিলাম আমরা, ধন্যবাদ আপনাকে সাগর। সীমান্তে যে পুশিন হচ্ছে সেটা ইচ্ছাকৃত নয় বলেই বিশ্বাস করে বাংলাদেশ, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। দুপুরে সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সচিবালয়ে এক ব্রিফিংয়ে উপদেষ্টা বলেছেন, 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকারের সাথে ভারতের যে সম্পর্ক হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসতে চায় দুই দেশ। আরও বলেন, ভারত সরকার বাংলাদেশকে চাপে ফেলতে পুশিন করছে না, এটা তাদের অভ্যন্তরীণ রাজনীতির একটি প্রভাব। পশ্চিমবঙ্গের নতুন সরকারের নির্বাচনী ম্যানিফেস্টোতেই এ ধরনের বিষয় ছিল, তবে এই সমস্যা সমাধান হয়ে যাবে বলেও আশা প্রকাশ করেছেন ডাক্তার জাহিদুর রহমান। এ সময় স্থানীয় সরকার নির্বাচন নিয়ে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নির্দলীয় হবে, তাই যে কারো নির্বাচন করার সুযোগ থাকবে, কারো বিরুদ্ধে মামলা থাকলেও নির্বাচন করতে পারবে। 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছেন। এর মধ্যে টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপ ভ্যানের ধাক্কায় প্রাণ হারিয়েছেন চালক সহ 4 জন। ভোর 4:30টার দিকে সখীপুর সাগর দিঘি সড়কের কালিয়া ঘোনারচালা এলাকায় এই দুর্ঘটনা। স্থানীয়রা জানায়, সখীপুর সাগর দিঘি সড়কের পাশে বাঁশ বোঝাই ট্রাক দাঁড়িয়েছিল। এ সময় ঢাকামুখী মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন পিকআপ ভ্যানের চালক ও হেলপার সহ 4 জন, আর ট্রাকে থাকা একজন আহত হন। আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়, মরদেহ থানায় নিয়ে গেছে পুলিশ। দুর্ঘটনা কবলিত পিকআপ ভ্যান ও ট্রাক জব্দ করা হয়েছে। এদিকে গোপালগঞ্জের মুকসুদপুরে ট্রাক পিকআপ মুখোমুখি সংঘর্ষে পিকআপের হেলপার নিহত হয়েছেন। গাজীপুরেও সড়কে একজনের প্রাণ গেছে। কুমিল্লার বুড়িচংয়ে হাইওয়ে পুলিশের গাড়িতে হামলা ভাঙচুরের ঘটনা ঘটেছে। সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নিমসার বাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চলাচলকারী একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করে থানায় নিচ্ছিল হাইওয়ে পুলিশ। এ সময় অটোরিকশা উল্টে চালক আহত হয়। আশপাশে থাকা অটোরিকশা চালকরাও হাইওয়ে পুলিশের উপরে তখন হামলা করে। পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হাম ও উপসর্গে মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। সিলেট ও ময়মনসিংহে হাম উপসর্গে আরও 2 শিশুর মৃত্যু হয়েছে। প্রাদুর্ভাব শুরুর পর এ নিয়ে সিলেটে হাম ও উপসর্গে 67 জনের প্রাণ গেছে।
নতুন রোগী ভর্তি হয়েছেন 48 জন। জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে 258 জন। হামের উপসর্গ নিয়ে ময়মনসিংহেও একজনের মৃত্যু হয়েছে। 24 ঘন্টায় নতুন রোগী ভর্তি হচ্ছে 36 জন। আর হামে আক্রান্ত রোগীদের ভিড় রয়েছে বরিশাল, চট্টগ্রাম, রংপুর, খুলনার বিভিন্ন হাসপাতালেও। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগী ও স্বজনদের। হামের উপসর্গ দেখা দিলে আতঙ্কিত না হয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ চিকিৎসকদের। নাটোর সদর হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া শিশুর মাকে ধর্ষণ ও ভিডিও ধারণের ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দুপুরে সদর থানায় এই ঘটনায় মামলা করে ভুক্তভোগী পরিবার। পরে পুলিশ 3 আসামিকে গ্রেফতার করেন। পুলিশ জানায় 4 দিন আগে হাসপাতালে শিশু ওয়ার্ডে অসুস্থ মেয়েকে নিয়ে যান ভুক্তভোগী। 7 জুন রাতে হাসপাতালের পরিচ্ছন্নতা কর্মী অমিত পূর্ব পরিচয়ের সুবাদে নারীকে ভবনের সিঁড়িতে নিয়ে যায়, ভুক্তভোগীর উপর নির্যাতন চালায়। ভিডিও ধারণ করে অমিত ও তার 2 সহযোগী। পরে ভিডিও দেখিয়ে ভুক্তভোগীকে আবারও ধর্ষণের চেষ্টা চালায় তারা। এদিকে শিশুকে একা দেখে তার মাকে খুঁজতে যান হাসপাতালের এক নার্স। সিসিটিভি ফুটেজ দেখে ভুক্তভোগীকে উদ্ধার করে কর্তৃপক্ষের কাছে নিয়ে যান ওই নার্স। নারী তার বাচ্চা মেয়েকে নিয়ে আসে সদর হাসপাতালে চিকিৎসার জন্য। 8 তারিখ দুপুরে জানতে পারি যে মেয়েটিকে ধর্ষণ করেছে হসপিটালের কর্তৃপক্ষ, যারা ওই একজন সুইপার আজকে থানায় মাত্র এসেছে। আমরা অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এদিকে মানিকগঞ্জের ঘিওরে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে ধর্ষণ মামলার 3 দিন পেরোলেও কেউ গ্রেফতার হয়নি। পুলিশ জানায় গেল শনিবার বাবার বাড়ি দৌলতপুর থেকে স্বামীর বাড়ি পাবনা যাচ্ছিলেন ওই গৃহবধূ। রাত 8:30টার দিকে ঘিওরের ছোট নীলুয়া গ্রামে পৌঁছালে 5-6 জন যুবক তাদের রাস্তা আটকায়। স্বামীর কথার ছলে স্বামীকে আটকে রেখে ওই গৃহবধূকে পাশের পাট খেতে নিয়ে নির্যাতন করে তারা। এ ঘটনায় পরদিন সাগর নামের একজনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 5-6 জনের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে পুলিশ জানিয়েছে। যমুনা নদীর পানি বৃদ্ধির সাথে সাথে নদী ভাঙন তীব্র হচ্ছে। জামালপুরের ইসলামপুর উপজেলার মন্নিয়া দ্বীপচরে প্রতিদিনই নদী গর্ভে হারিয়ে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে এই ভাঙন থামাতে প্রয়োজন বৃহৎ আয়োজন, যা এখন করার সুযোগ নেই। তবে স্থানীয়রা নদী ভাঙন ঠেকানোর ব্যবস্থা নিলে সেখানে সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। দরবেশ আলী ও রোশন আরা দম্পতি এই সংসার গড়েছেন 25টি বছর ধরে। চোখের সামনে যমুনায় বিলীন হতে যাওয়া ভিটা থেকে ঘর ভেঙে নিয়ে যাচ্ছেন তারা। এখন তাদের সবচেয়ে বড় প্রশ্ন, মাথা গোজার ঠাঁই হবে কোথায়? আমাদের সুখের সংসার ছিল, এখন নদী ভাঙার বিরুদ্ধে আমরা থাকতে পারতেছি না। এখন আমরা অনেক কষ্টে বিড়া বাড়ি ত্যাগ করবেছি। এখন আমরা কই যাবো না যাবো নিজেও কইতে পারি না, আল্লাহ ছাড়া। মনের আক্ষেপ দুঃখ বুঝেন নাই, তো কষ্ট করে বাড়ি ঘর করলাম, থার বসে থাইল না। অর্ধশত বছরের মন্নিয়া দ্বীপচর 1.5 বছরের নদী ভাঙনে আজ অস্তিত্ব সংকটে। গত 2 মাসে শতাধিক বসতভিটা গেছে নদীতে। প্রায় 400 মিটার এলাকা জুড়ে চলছে ভাঙন। ঝুঁকিতে বিদ্যালয়, বাজার, মাদ্রাসা, মসজিদ, সৌরবিদ্যুৎ প্রকল্প ও বিদ্যুতের খুঁটি। এই বিজি ভিটার দ্বারা আছে, এটা হলো 35 বছরের ভিটা। এরপর থেকে এর ভাঙতেই আছে ভাঙতে এই পর্যন্ত আসছে। আগের ভিড়ে ভাঙ্গে এই জায়গায় 6 মাস ধরে আমার আসি, আমি এই জায়গা থেকে ভাঙিয়ে না আর অন্য জায়গায় জানি। সরকারের কাছে অনেক মানববন্ধন করলাম, অনেক চেষ্টা করলে কোনো কিছুই হচ্ছে না। সরকারি সহায়তা না পেয়ে নিজেরাই অর্থ তুলে ও প্রবাসীদের সহযোগিতায় জিওব্যাগ ফেলার উদ্যোগ নিয়েছিল চরবাসী। তবে অর্থ সংকটে বন্ধ হয়ে আছে সেই চেষ্টাও। আমরা যে টাকা উঠাইছিলাম এই টাকা বস্তা কেনার পরে আমাদের কাজ করব, এই টাকা আমাদের এলাকার নাই। 6 মাস ধরে চেষ্টা করতেছি, এনে আমাদের কোনো কাজ হইতেছে না, জায়গা যাইতে আছি। এই ভাঙন থামাতে প্রয়োজন বৃহৎ আয়োজন, যা এখন করার সুযোগ নেই বলছেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তবে স্থানীয়রা নদী ভাঙন ঠেকানোর ব্যবস্থা নিলে সেখানে সহায়তার আশ্বাস দিয়েছেন তারা। নেক্সট কাজের পরে মরফোলজিক্যাল বিহেভিয়ার, হাইড্রোলজিক্যাল বিহেভিয়ারগুলোও টোটাল হিস্টোরি অ্যানালাইসিস করে এবং তারপর প্রকল্প নিতে হবে। আদারওয়াইজ ছোটোখাটো কাজ করে এখানে অর্থ ব্যয় ছাড়া খুব একটা ফলপ্রসূ পাওয়া যাবে না। নদীর সঙ্গে লড়াই করে টিকে থাকা মানুষগুলোর একটাই দাবি, স্থায়ী বাঁধ ও নদী শাসনের মাধ্যমে বাঁচিয়ে রাখা হোক মন্নিয়াচরকে। সাগর ফরাজি, যমুনা নিউজ, জামালপুর। গোপালগঞ্জ পৌর শহরের পাচুরিয়া খাল এখন মৃতপ্রায়। পরিবেশ দূষণ আর জমে থাকা কচুরিপানায়
স্বাভাবিক পানি প্রবাহ সম্পূর্ণ বন্ধ, ভাগাড়ে পরিণত হয়েছে জলাশয়টি। স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের উদাসীনতা আর সচেতনতার অভাবে খালটি এখন শহরের জন্য অভিশাপ। কচুরিপানায় ঠাসা বিস্তীর্ণ এই জলাশয় কোনো ডোবা বা মরা পুকুর নয়, বরং পাচুরিয়া খাল। গোপালগঞ্জ শহরের ভেতর দিয়ে বয়ে যাওয়া খালটি মিশেছে টুঙ্গিপাড়ার বর্ণি বাওরে। সব মিলিয়ে দৈর্ঘ্য প্রায় 7 কিলোমিটার, কিন্তু পরিবেশ দূষণ আর সংস্কারের অভাবে পাচুরিয়া খাল এখন রীতিমতো ভাগাড়। অন্তত 2 কিলোমিটার ঢাকা পড়েছে ঘন কচুরিপানায়। আবর্জনার স্তূপ জমে পানি প্রবাহ বন্ধ হওয়ার উপক্রম। উৎকট গন্ধে আশপাশের বাসিন্দারা অতিষ্ঠ। তার উপর মশামাছির উপদ্রব তো আছেই, ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া ছাড়াও টাইফয়েডের মতো পানিবাহিত রোগ বাড়ছে। এই কচুরি ছাতেনতলা থেকে শুরু করে পাচড়িয়া নিউ মার্কেট, মারাত্মক সমস্যা। মানুষ দারুণ ভোগান্তির ভিতরে আছে, পানি পচে যাচ্ছে, খুব অসুবিধা, মশা মাছির উপদ্রব, মানে মারাত্মক খারাপ অবস্থা। যে সরকার থেকে অনেক জায়গায় ঘাটও আছে, এই ঘাটও ব্যবহার করা যাচ্ছে না, মানুষ নামতে পারছে না জলে। তারপরে ট্যাপের যে লাইন, পৌরসভার যে লাইনের যে অবস্থাতে পানির লাইন, এতে পানিও পাচ্ছি না ঠিকমতো, ঘাটের পানিও ব্যবহার করতে পারতেছি না। বারবার বলার পরও খালের বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে কর্তৃপক্ষ নিষ্ক্রিয়। আবর্জনার স্তূপ অপসারণ করে খালের পানি প্রবাহ ফিরিয়ে আনা ও সংস্কারের দাবি স্থানীয়দের। কালকে আমার ঠাকুরমা ওই খাল পাড়ে গেছে, 4.5 হাত একটা কেউটো সাপের খোসা পাওয়া গেছে, কাল কেউটো এই বড় তার ফনা। তারপরে যে পরিমাণে মশামাছি হচ্ছে, থাকার মতন কোনো পরিবেশই নেই। মশার উপদ্রবতায় তো বাড়ি ঘরে টিকাই যায় না। বিগত কয়েক বছর, 1.5 বছর 2 বছর ধরে এইভাবে পড়ে আছে, সরকারি কোনো উদ্যোগ এখানে আসতেছে না। পৌর কর্তৃপক্ষের আশ্বাস, খালের পানি প্রবাহ স্বাভাবিক করতে নেওয়া হচ্ছে দ্রুত পদক্ষেপ। ইদানিং আবার সেখানে কচুরিপানা জমা হয়েছে, তো আমরা আমাদের যারা পরিচ্ছন্নতা কর্মী আছে তাদেরকে দিয়ে আমাদের নিয়মিত কাজের অংশ হিসেবেই এগুলো আবার অপসারণ করে দিব এবং এই বিষয়ে খুব দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে। জলাশয়ে বর্জ্য ফেলার বিষয়ে সচেতনতা বৃদ্ধির তাগিদ সচেতন মহলের। সাবরিনা লিজা, যমুনা নিউজ। পাবনায় 9ম শ্রেণীর শিক্ষার্থী রিয়া হত্যায় অভিযুক্তদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনায় দগ্ধ 3 জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় 2 জনের মৃত্যু হয়। এর আগে সোমবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় 1 জনের মৃত্যু হয়। নিহতরা হলেন পাবনা সদর উপজেলার পূর্ব রাঘবপুর এলাকার সুমন শেখ, নতুনপাড়া এলাকার সাইফুল ইসলাম সাব্বির, একই এলাকার সাপু। স্থানীয়রা জানায় গত বুধবার ভাড়ারায় পদ্মা নদীর তীর থেকে বস্তাবন্দি রিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পর পুলিশের অভিযানে নিহত রিয়ার চাচাতো ভাই সহ 3 জন আটক হন। পরদিন রিয়ার দাফন শেষে উত্তেজিত জনতা অভিযুক্তদের বাড়িতে আগুন দেয়। এ সময় ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেশ কয়েকজন দগ্ধ হয়। পুলিশ জানায় নিহতরা সবাই প্রতিবেশী ও উৎসুক জনতা। মাদারীপুরের কালকিনিতে আগুনে পুড়ে গেছে 3টি ঘর। এ ঘটনায় 2 জন দগ্ধ হয়েছেন। সকালে উপজেলার রমজানপুরে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় রেজাউল হালদারের বসতঘর এবং গবাদি পশু রাখার ঘরে আগুন লাগে। শুরুতে স্থানীয়রা নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। ততক্ষণে 3টি ঘরই পুড়ে যায়। এ সময় দগ্ধ হন রেজাউল হাওলাদার সহ এক পথচারী ও 3টি গবাদি পশু। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ক্ষতির পরিমাণ 8 থেকে 10 লাখ টাকা বলে দাবি ভুক্তভোগীর। আগুন লাগার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। $3,890 কোটি টাকা ব্যয়ে 10টি প্রকল্প অনুমোদন দিল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভার প্রকল্প তালিকায় চীনা অর্থনৈতিক জোন থাকলেও তা নিয়ে আলোচনা হয়নি। আর উত্থাপিত হলেও পাশ হয়নি খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প। সচিবালয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের 4র্থ সভা অনুষ্ঠিত হয় মঙ্গলবার দুপুরে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এই সভায় 12টি প্রকল্প উত্থাপিত হওয়ার কথা ছিল, কিন্তু আলোচিত চীনা অর্থনৈতিক জোন প্রকল্প নিয়ে কোনো আলোচনা হয়নি বলে বৈঠক সূত্র নিশ্চিত করেছে। এছাড়া আলোচনা হলেও আরও পরীক্ষা নিরীক্ষার জন্য ফেরত পাঠানো হয় খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প। বাকি 10টি প্রকল্প পাশ হয়েছে, যার মধ্যে রয়েছে বরিশাল সেচ প্রকল্প রক্ষণাবেক্ষণ, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ভবন নির্মাণ, আনোয়ারা বাঁশখালী চকরিয়া আঞ্চলিক মহাসড়ক, দেশের 653টি মাদ্রাসায় মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন অন্যতম। এই 10 প্রকল্প বাস্তবায়নে ব্যয় হবে $3,890 কোটি টাকা। মাদ্রাসা বোর্ডের যে প্রকল্পটি রয়েছে তাদের ইএফটি সেটা সম্পর্কে আলোচনা হয়েছে। আরেকটি প্রকল্প আমাদের ওই
প্রিভিয়াস বিল আটকে পড়েছিল সেটা নিয়ে আলোচনা হয়েছে। ওই আমাদের মাল্টিমিডিয়া ক্লাসরুমে ওটার বিল নিয়ে আলোচনা হয়েছে। একনেক সভা শেষ করে সংসদ অধিবেশনে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। দেশের ৩২টি জেলার ১০০ উপজেলার চরাঞ্চলে ১.৫ কোটিরও বেশি মানুষের বসবাস। তবে স্বাধীনতার ৫৫ বছর পেরোলেও শিক্ষা, চিকিৎসা সহ সব দিক থেকে এই অঞ্চলের মানুষ পিছিয়ে। চরাঞ্চলে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামোগত উন্নয়ন সহ স্বাস্থ্য শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে চর মন্ত্রণালয় ও বাজেটের দাবি করেছে বাংলাদেশ চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদ নামের একটি সংগঠন। ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা সহ ১৬টি নদ নদী বেষ্টিত উত্তরের জনপদ কুড়িগ্রাম জেলার ৭২% মানুষের বসবাস দারিদ্র্য সীমার নিচে। শিক্ষা, চিকিৎসা সহ সব দিক থেকেই পিছিয়ে এ অঞ্চলের মানুষ। শুধু মৌলিক চাহিদাই নয়, প্রকৃতি ও রুড়ো এই জনপদের সাথে। তীব্র নদী ভাঙনে প্রতিবছর সহায় সম্বল হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হচ্ছে গড়ে ২৫০০ পরিবার। এছাড়া প্রতিনিয়তই এই অঞ্চলের মানুষ টিকে আছে বন্যা, খরা, তীব্র শৈত্যপ্রবাহ সহ নানা দুর্যোগের সাথে যুদ্ধ করে। ৩৩ বার বাড়ি ভাঙছি আমি। ১৮ বিঘা সম্পত্তি, তার মধ্যে আমার ১৭ বিঘা চলে গেছে নদীর গর্ভে, আর 1 বিঘা মাটি বেঁধে আমার বাড়ি। চরের মধ্যে সমস্যা সেই খারাপ। ছোট থেকে পড়বার না পাই বিয়ে দিই, ছোট বয়সে নিতে বিয়ে দিই। ভোটের সময় আমাদের অধিকার থাকে, কিন্তু ভোট চলে গেলে আমাদের কোনো অধিকার নেই, কেউ আমাদেরকে দেখতেও আসে না। স্থানীয়রা বলছেন, স্বাধীনতার ৫৫ বছর পেরোলেও কুড়িগ্রাম সহ দেশের অন্যান্য চরাঞ্চলগুলোতে নেই কৃষি, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা সহ সামগ্রিক উন্নয়নে বিশেষায়িত নীতিমালা কিংবা দীর্ঘমেয়াদী মেগা পরিকল্পনা। এছাড়া নেই সুনির্দিষ্ট বাজেটও। বরাদ্দ যা হয় শহরের মানুষের সব কিছু খায়, এলাকার মানুষ যেমন আর তেমনই হলো, গরিব গরিবই হলো, বড় লোক বড় লোকই হলো। দুর্যোগ হলে বন্যা হলে তখন অনেকেই ত্রাণ দেয়, ত্রাণ দিলে ত্রাণটা খাইলে শেষ, আর কর্মটা থাকলে আমরা সারা জীবন করি খেতে পারবো। সরকার যে বাজেট করে শহর থেকে ওই বাজেট খেতে খেতে চরের মানুষ কোনো বাজেটে পায় না, নাগরিক সুবিধা বঞ্চিত থাকে। সংশ্লিষ্টরা বলছেন, পার্বত্য অঞ্চলের উন্নয়নের জন্য যেমন আলাদা মন্ত্রণালয় গঠন করা হয়েছে, তেমনি চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে দরকার আলাদা চর মন্ত্রণালয় এবং বাজেট। চর বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে তখন সমস্ত কাজগুলো জীবনমান উন্নয়নে অর্থাৎ চরবাসীর জন্য এটা কার্যকর হবে। এই জন্য আমাদের দাবি চর বিষয়ক মন্ত্রণালয় চাই এবং করতে হবে। আলাদা বাজেট থাকে, তাহলে এই বাজেটের মধ্য দিয়ে হলেও চরবাসীকে আমরা উপকার করতে পারবো। সরকারি বেসরকারি সংস্থার তথ্য মতে দেশের ৩২টি জেলার ১০০টি উপজেলার চরাঞ্চলে ১.৫ কোটিরও বেশি মানুষের বসবাস। এসব জেলায় বন্যা, নদী ভাঙন ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে বছরে প্রায় ১ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হয়, যার আর্থিক ক্ষতির পরিমাণ প্রায় $২৫ কোটি। জারিন অর্নি, যমুনা নিউজ। নারায়ণগঞ্জের রূপগঞ্জে খাল অবৈধ দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। দুপুর থেকে উপজেলার বরপা এলাকায় এই অভিযান শুরু হয়। পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা জানায়, রূপগঞ্জে তাদের অধীনে থাকা ১৩ কিলোমিটার খালের মধ্যে প্রায় ৭ কিলোমিটার ১২টি বড় শিল্প প্রতিষ্ঠান সহ বিভিন্ন ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছে। এর ফলে বর্ষায় পানি নিষ্কাশন ব্যাহত হয়ে জলাবদ্ধতার শিকার হয় ৩০,০০০ পরিবার। নির্বাহী প্রকৌশলী শুভ আহমেদ বলেছেন, দখলকৃত খাল পুনরুদ্ধারে অভিযান শুরু হয়েছে। সম্পূর্ণ খাল দখলমুক্ত না হওয়া পর্যন্ত এটি চলবে। মানিকগঞ্জে হরিরামপুরে বৃদ্ধা মাকে দা দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে মেয়ের বিরুদ্ধে। এ ঘটনায় আটক করা হয়েছে অভিযুক্ত বেগম রোকেয়া বেগমকে। সকাল ১০টার দিকে উপজেলার মধ্য ধূসুরিয়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে ঘরের ভেতর দা দিয়ে মা রেজিয়া বেগমকে কুপিয়ে হত্যা করে মেয়ে রোকেয়া বেগম। রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। স্থানীয়রা জানায়, স্বামীর মৃত্যুর পর থেকে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন রোকেয়া। হত্যার পর সে নিজেই সবাইকে বিষয়টি জানায়। পুলিশ বলছে, তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আশুলিয়া থেকে একটি বিদেশি পিস্তল ও ১ রাউন্ড গুলি সহ খোকন নামের এক অস্ত্রধারীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গতরাতে আশুলিয়ার বাইপাইল থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, খোকন অস্ত্রের ভয় দেখিয়ে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করে আসছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানাধীন বাইপাইল থেকে অভিযান চালিয়ে গ্রেফতার করে ডিবি। তাকে তল্লাশি চালিয়ে একটি পিস্তল, ১ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। যে বয়সে স্বপ্ন দেখার কথা, নিজের ভবিষ্যৎ গড়ার কথা,
সেই বয়সেই শেকলবন্দি জীবন কাটছে মানিকগঞ্জের এক তরুণীর। একসময় পুলিশ হওয়ার স্বপ্ন দেখতেন তিনি, কিন্তু মানসিক ভারসাম্য হারানোর পর প্রায় 3 বছর ধরে বাড়ির উঠানের একটি গাছের সাথে বেঁধে রাখা হয় তাকে। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না দরিদ্র পরিবার। মেয়ের নিরাপত্তার কথা ভেবেই বাধ্য হয়ে তাকে বেঁধে রাখতে হয়, এমনটি বলছেন মা বাবা। একসময় যে চোখে ছিল ভবিষ্যতের স্বপ্ন, আজ সেই চোখে শুধুই শূন্যতা। যে পা একদিন পুলিশের পোশাক পরে দেশের সেবায় ছুটে চলার স্বপ্ন দেখত, সেই পায়ে আজ শেকল। বাড়ির উঠানের এই গাছ ঘিরেই এখন সীমাবদ্ধ আখি আক্তারের পৃথিবী। শিকল মুক্ত ভাবে চলতে চাও না তুমি? চাও? চাই। আমার শিকল খুলে ধরুনটা খারাপ চাচ্ছে, রাতটা নিয়ে এখন করা। ওই যে কয় আমার নাক বড়, আমি ভালো চাচ্ছি, এই যে হিসেরা খারাপ চাচ্ছি ইচ্ছা তো এটি মনে হয় সরকারি স্কুলে ছবি করছি। ও না, আমি এই আবল তাবল হয়েছে কথা করবো নেন দিই পড়ালেখা, আবার মেঘেও বিজাইছে, আমার খাওয়ারটাও দেয় নাই। মানিকগঞ্জের শিবালয় উপজেলার জমদুয়ারা গ্রামের এই তরুণী স্থানীয় তেওতা একাডেমিতে 10ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। স্বপ্ন ছিল পুলিশ সদস্য হওয়ার, কিন্তু এসএসসিতে অংশ নেওয়ার আগেই মানসিক ভারসাম্য হারিয়ে থমকে যায় পথ চলা। 3 বছর ধরে শেকলবন্দি হয়ে কাটছে জীবন। অর্থাভাবে চিকিৎসা করাতে পারছে না দরিদ্র পরিবার। হোটেলে কাম করি 300 টাকা দিন, তাহলে আমার সংসারটা সামনে চিকিৎসা করবো কেন? আর কিস্তি মিস্তি তুললে তো দেবো ক্রান্ত, দিয়ে পারি না চিকিৎসা করি না, লাখ 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 টাকার দরকার আমি পাবো না। আমি চিকিৎসা করে ভাবতেছি না, আবার এই যে ঘরের মধ্যে যদি আটকায় থুই তো ফাঁস নিতে চাই। সারাদিন বাইরে রাহি, রাতে আবার ঘরে নিয়ে তালা দিচ্ছি। তালা দিলেন কেন? তালা দিয়ে জায়গায় জায়গায় চলে যায়, গালাগালি পরে, এই বাসাল যায়, বোয়ালি যায়, শিবালা যায়। স্থানীয়রা বলছেন, চিকিৎসা পেলে হয়তো স্বাভাবিক জীবনে ফিরতে পারে আখি। তাই প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান তাদের। টাইফয়েড হয়েছিল, তারপর থেকে গার্জিয়ান তো আসলে ওইরকম সচেতন না, তারা কবিরাজ এটা ওটা এক একজনের কাছে নিছে, তো আস্তে আস্তে এরকম বাড়ছে আর কমে নাই, মানসিক ভারসাম্য হারিয়ে ফেলছে। যদি এই সরকার আখির পাশে এসে দাঁড়ায় এবং একটু সহযোগিতা করে, হয়তো পরিবারটি বেঁচে যাবে। আখির শেকলবন্দি জীবনের কথা জানতে পেরে তার চিকিৎসায় প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমরা অবশ্যই তার বিষয়ে খোঁজ নেব এবং তার যথাযথ চিকিৎসার ব্যবস্থা করব। এবং আমি অনুরোধ করব যে সব পরিবারে মানসিক রোগাক্রান্ত এই রোগীরা আছেন, তাদেরকে বোঝা মনে না করে আপনি যদি না পারেন তার চিকিৎসা করতে আমাদেরকে অবহিত করুন। সরকারের পক্ষ থেকে আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব। পুলিশ হওয়ার স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা আখির জীবন আজ সীমাবদ্ধ বাড়ির উঠান ঘিরে। পরিবারের আশা, প্রয়োজনীয় চিকিৎসা ও সহায়তা পেলে আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবে তাদের একমাত্র মেয়ে। বিএম খোরশেদ, যমুনা নিউজ, মানিকগঞ্জ।